আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। শুধুমাত্র তোমাদের জন্য আবারও হাজির হয়ে গেলাম ডেলিভারি গার্ল যখন ক্যাপপ আইডলের ওয়াইফ এর ড্রামার সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর দ্বিতীয় পর্বটা কিন্তু প্রথম পর্বের থেকেও বেশি ইন্টারেস্ট হতে চলেছে। তাই যারা এখনো প্রথম পর্ব দেখনি তারা প্রথম পর্ব সহ দ্বিতীয় পর্বটাও দেখে নিবে, তাহলে গল্পটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এবার চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো আর আগের পর্বে আমরা দেখেছিলাম টিয়ান আসলে স্বাভাবিকভাবেই তার হাজবেন্ডের সাথে ঘুমাতে চাইছিল, কিন্তু জিন ওষুধের স্মেলের বাহানা দেখিয়ে রুম থেকে বাইরে চলে যায়। যাই হোক, এদিকে ম্যানেজার তো টিয়ান আর জিন একসাথে কি করছে এইসব ভেবে একদমই ঘুমাতে পারছিল না। এই কারণে সে সকাল সকাল টিয়ানকে তাদের বিয়ের কন্ট্রাক্ট পেপারটা দেখিয়ে দেয় আর বলে, হয়তোবা তোমার এখন স্মৃতি চলে গিয়েছে, কিন্তু সত্যিটা জানা তো তোমারও অধিকার আছে। এই কন্ট্রাক্ট পেপার দেখানোর পর ম্যানেজার কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবছিল এখন তারা হয়তো আর ক্লোজ হবে না। তারপর জিনো কাজ শেষ করে যখন বাসায় আসে তখন দেখে টিয়ান মন খারাপ করে বসে আছে। এই কারণে সে টিয়ানকে বলে, আমি কি তোমার জন্য খাবার বানাবো? তোমার কি ক্ষুধা লেগেছে? টিয়ান তাকে কন্ট্রাক্ট পেপার দেখিয়ে বলে, আমাকে ম্যানেজার সবকিছু বলেছে। এটা শুনে জিন তো একদম চুপ হয়ে যায়। তারপর একদিন শিয়া আসে আর টিয়ানকে বলে, তুমি আর জিন মিলে একটা জায়গায় আসবে, আমি তোমাদের জন্য ওয়েট করব। এই বলে শিয়া চলে যায়। এবার টিয়ান জিনকে কল করে তাড়াতাড়ি আসতে বলে। জিন তো তার কাজে অনেক ব্যস্ত ছিল, তারপরও সে টিয়ানের জন্য সব কাজ রেখে চলে আসে। কিন্তু বাসায় এসে সে যখন জানতে পারে যে টিয়ান তাকে নিয়ে তার বন্ধুর বাসায় যাবে, তখন তার তো অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে অনেক ইম্পর্টেন্ট কাজ রেখে টিয়ানের কাছে এসেছিল এই ভেবে হয়তোবা টিয়ান ইম্পর্টেন্ট কিছু তাকে দেখাবে। তবে যেহেতু টিয়ান অসুস্থ ছিল তাই জিন সবকিছুই মেনে নেয় আর টিয়ানের সাথে তার বান্ধবীর সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে ম্যানেজার যখন জানতে পারে যে জিন শুধুমাত্র টিয়ানের জন্য সব কাজ ফেলে চলে গিয়েছে, তখন সে রেগে একদম ফায়ার হয়ে যায়। তার পরের সিনে দেখা যায় যখনই জিন আর টিয়ান শিয়ার সাথে দেখা করতে সেখানে পৌঁছায়, তখন তারা জানতে পারে যে শিয়া কোনো ব্র্যান্ডের প্রমোশন করাতে চায়। এখানে জিন আসার সাথে সাথেই অনেকগুলো মেয়ে তাকে ঘিরে ধরে আর ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে চায়। এসব দেখে জিন তো মনে মনে প্রচন্ড রেগে যায়, কিন্তু যেহেতু সে সেলিব্রিটি ছিল কিছুই বলতে পারছিল না। আর এখন টিয়ানও অনেক বেশি লজ্জা পায় আর জিনকে বলে, আমি সত্যি বলছি, এসব যে হবে আমি জানতাম না। তারপর টিয়ান তার হাজব্যান্ডকে মেয়েদের সামনে থেকে নিয়ে যায় আর গাড়িতে বসিয়ে রেখে আবারও মেয়েগুলোর কাছে এসে সবগুলো মেয়েদের উপর পানি দিয়ে দেয় আর বলে, এখনই মোবাইল থেকে সব ছবি ডিলিট করে দাও, তা না হলে তোমাদের কিন্তু আমি ছাড়বো না। আর এখন তার সবাই ছবি ডিলিট করে দেয়। যাই হোক, এবার জিন যখন অনেকটা লেট করে তার কাজে পৌঁছায় তখন তো সে জানতে পারে তার পুরো গ্রুপই সেখান থেকে চলে গিয়েছে। আর ম্যানেজারও এই ব্যাপারটা নিয়ে তার সাথে অনেক রাগারাগি করে আর বলে, তুমি এভাবে তোমার কাজ রেখে কি করে চলে যেতে পারো? এখানে ম্যানেজার তাকে কিছুক্ষণ বকা দেয়। যাই হোক, পরের দিন জিন টিয়ানকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এখানে এসে তো টিয়ানের সব কথা মনে পড়ে যায়, অর্থাৎ সে তার স্মৃতি ফিরে পায়। তার সবকিছুই মনে পড়ে যে জিন এখন তার সাথে যতটা ইনোসেন্ট সাজার চেষ্টা করছে, আসলে সে এতটাও ইনোসেন্ট না। সে তার সাথে কেন কন্ট্রাক্ট বিয়ে করেছে, তাদের মধ্যে এখনো পর্যন্ত কি কি হয়েছে, সবকিছুই টিয়ান মনে করতে পারে। এসব মনে পড়তেই সে চুপ করে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে এখন আর টিয়ান আগের মতো ইনোসেন্ট হয়ে কথা বলে না, বরং প্রথমবার যেমন ঝগড়া করত ঠিক তেমনই ঝগড়াটে হয়ে যায়। আর সে জিনের সাথে ঝগড়া করে বলে, তুমি আমাকে সত্যিটা এতদিন কেন বলনি? নাকি তুমি আমার থেকে সুযোগ নিতে চেয়েছিলে? জিন এবার তার এসব কথা শুনে বিরক্ত হয়ে বলে,
সুযোগ মানে? আমি তোমার কি সুযোগ নিতে চাইবো? বরং তুমি আমার সুযোগ নিতে চেয়েছো। তুমি সুযোগ পেয়ে আমাকে হাক করেছো, আমাকে হানি হানি বলে ডেকেছো, আমার ক্লোজে আসার চেষ্টা করেছো, এমনকি আমার সাথে রাত কাটাতেও চেয়েছো। সো ইন্টেনশন তোমারই খারাপ ছিল। তাদের এই ঝগড়ার মধ্যে অ্যাসিস্ট্যান্ট পৌঁছে যায় তাদের ওয়েডিং ফটোগুলো নিয়ে, যেটা কিনা কেউই তাদের রুমে রাখতে চাইছিল না। তারপর ডিসাইড করে এটা যেন লিভিং এরিয়াতে লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, তারপর একদিন টিয়ান তার সে ফেভারিট মিউজিক শপে যায়, আর সেখানে তার সাথে ডক্টর ইউনের দেখা হয়। টিয়ান তো তাকে চিনে ফেলে আর বলে, আমার তো স্মৃতি ফিরে এসেছে। এটা শুনে ডক্টরও অনেক খুশি হয়। এদিকে বাসার মধ্যে জিন যখন একা ছিল তখনই সেখানে সে আসে কোনো একটা কাজের জন্য। সে টিয়ানের সাথে দেখা করার জন্য ওয়েট করছিল। তারপর সে টিয়ানের ঘরে বই খুঁজছিল যাতে সে বই পড়ে সময়টা পার করতে পারে। কিন্তু এখানে সে তো তাদের বিয়ের কন্ট্রাক্ট ব্যাপারটা দেখে ফেলে। এইটা দেখে সে বুঝে যায় যে তাদের বিয়েটা একটা মিথ্যা বিয়ে। তারপর সে এ কন্ট্রাক্ট ব্যাপারটা জিনকে দেখায় আর বলে, আমি সবকিছুই জানি। জিনও এই ইমার্জেন্সি টাইমে টিয়ানকে দ্রুত কল করে ডাকে। এখন তারা দুজন একসাথে বসেছিল। শিয়া তাকে ব্ল্যাকমেল করে বলে, আমাকে টাকা দাও, তা না হলে আমি কিন্তু এই সব কিছু পাবলিকের সামনে বলে দিব। জিন বলে, ঠিক আছে, আমি আমার এজেন্সিতে তোমার জন্য একটি ভালো জবের ব্যবস্থা করে দিব। আর এই ডিলটা শিয়ারও অনেক পছন্দ হয়। তখন আমরা দেখি ডক্টর ইউনো ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। তিনি এই সব কিছু শুনে নেয় আর সেও কন্ট্রাক্ট বিয়ের ব্যাপারে জেনে যায়। আসলে কিছুক্ষণ আগে টিয়ান ডক্টর ইউনের সাথেই ছিল। সে তার হ্যান্ডব্যাগ ফেলে এসেছিল, সেটা ফেরত দিতে ডক্টর ইউন তার বাসায় এসেছে। আর এখানে এসে সে সবকিছু শুনে ফেলে। তবে এখানে ইউন তাদের সামনে এমন একটা ভান করে যেন সে এসবের কিছুই জানে না। তারপর সে টিয়ানকে তার হ্যান্ডব্যাগ দিয়ে চুপ করে সেখান থেকে চলে যায়। এদিকে টিয়ান এসে জিনকে বলে, তুমি আমার বন্ধুকে জব পেতে হেল্প করেছো, তাই আমি তোমাকে একটা ট্রিট দিতে চাই। তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে? জিনও রাজি হয়ে যায়। পরের দিন জিন কাজে যায়। এখানে ম্যানেজার বলে, তোমার জন্য মুভির একটা প্রজেক্ট এসেছে, অনেক বড় ডিরেক্টর যে তোমার সাথে দেখা করতে চায়। এমন অপরচুনিটি এত সহজে পাওয়া যায় না। এটা বলে সে তাকে রেডি হতে বলে যে এখন মিটিং এর জন্য রেডি হয়ে যাও। তারপর জিন যখন বসে সে মুভির স্ক্রিপ্টটা পড়ছিল তখন তার কাছে টিয়ানের কল আসে। টিয়ান জিনকে বলে, আমি কিন্তু বাইরে তোমার জন্য ওয়েট করছি। তুমি কি সেদিনের মতো আজকেও আমাকে ওয়েট করাবে, নাকি নিজে এসে আমার সাথে দেখা করবে? এটা শুনে জিনের সেদিনের কথা মনে পড়ে যায় আর সে সবকিছু ফেলে রেখে টিয়ানের কাছে ছুটে যায়। এদিকে এ কথা যখন ম্যানেজার জানতে পারে তখন সে তো রেগে যায়। ঠিক তখনই ম্যানেজারের সাথে দেখা করতে অন্য একজন আইডল আসে যার নাম লিন। লিন এখানে এসে ম্যানেজারকে বলে, আমি জানি যে তুমি কতটা ট্যালেন্টেড, শুধুমাত্র তোমার জন্যই জিনাজ এই জায়গায় পৌঁছাতে পেরেছে। সে তাকে অফার করে যে তুমি আমার ম্যানেজার হয়ে যাও, কিন্তু ম্যানেজার তার কথায় রাজি হয় না। অন্যদিকে জিন চলে আসে টিয়ানের কাছে, কিন্তু কিছুটা দেরি হয়। টিয়ান তার উপর অনেকটা রাগ করে, তবে জিন তার রাগ ভাঙিয়ে ফেলে। তারপর তারা দুজন একে অপরের সাথে অনেক সুন্দর কিছু সময় কাটায়। সময়টা দুজনেই এনজয় করে। এখানে টিয়ান তার কাঁধে মাথা রেখেই শুয়ে যায়। আর এই সব কিছু জিনের কাছে অনেকটা রোমান্টিক লাগছিল। এতক্ষণে মিটিং এর সময়ও হয়ে যায় আর ডিরেক্টর গুয়ানের সাথে শুধুমাত্র ম্যানেজার একাই মিটিং করতে আসে। তবে ডিরেক্টর ম্যানেজারকে বলে, এই ইম্পর্টেন্ট মিটিং এর জন্য জিনের কি এখানে থাকা উচিত ছিল না? কিন্তু ম্যানেজার জিনের তরফ থেকে সবকিছু সামলে নেয় আর বলে, আসলে সে আপনার এই প্রজেক্টের জন্য অনেক টাইম বের করেছে, এই জন্য সে আগের সব কমপ্লিট করার জন্য এখানে আসতে পারেনি। এখানে আমরা জানতে পারি ম্যানেজার আসলেই তার কাজকে নিয়ে অনেক সিরিয়াস। সে তার নিজের দক্ষতার সাথে সবকিছু এখানে সামলে নেয়। এদিকে জিন আর টিয়ান দুজন বাসায় ফিরে আসে। এখানে তারা একসাথে অনেক এনজয় করে। টিয়ান কথায় কথায় জিনকে তার আর ম্যানেজারের ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করে। আসলে সে মনে করে জিন আর ম্যানেজার হয়তো একে অপরকে পছন্দ করে, কারণ ম্যানেজার তো জিনকে তার সামনে জড়িয়েও ধরেছিল। কিন্তু পরক্ষণে সে আবার চুপ হয়ে যায়, কিছুই জিজ্ঞাসা করতে পারে না। পরের দিন যখনই জিন তার কাজে আসে তখন ম্যানেজারের রাগ দেখার মতো ছিল। সে তাকে পুরো প্রজেক্ট ক্যান্সেল করার জন্য অর্ডার করে আর বলে, এখন তোমার কিছুদিনের ছুটি নেওয়া উচিত। তোমার এখন কোনো কনসার্ট করা উচিত না, না কোনো রিহার্সাল। বাস নিজের ওয়াইফের সাথে সময় কাটাও, আর কোনো কিছুই তোমাকে করতে হবে না। এটা শুনে জিনও অনেক আপসেট হয়ে যায়
আর অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটাও জেনে নিয়েছে যে কাল লিন এসেছিল ম্যানেজারের সাথে দেখা করতে। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর ইউন হার্ট অপারেশন করতে গিয়ে নিজের খেয়ালে ডুবেছিল, তাই সে একটু মিস্টেক করে ফেলে, যা দেখে জিনের বাবা তার কাছে আসে আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি চিন্তিত, কি হয়েছে তোমার? তোমার কি গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? ডক্টর ইউন বলে, না না, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। জিনের বাবা বলে, না থাকলে বানিয়ে নাও, এই বয়সে গার্লফ্রেন্ড থাকাটা দরকার। কিন্তু বেচারা ইউন কি আর করবে, তার তো গার্লফ্রেন্ডের শব্দটা উচ্চারণ হলেই শুধুমাত্র টিয়ানের ছবিটাই ভেসে ওঠে। এদিকে জিন ম্যানেজারের সাথে সবকিছু ক্লিয়ার করতে চাইছিল, এই কারণে জিন ম্যানেজারকে কল করে বাসায় ডাকে। তারপর ম্যানেজার এসে বলে, তুমি তো আগে এমন ছিল না, তোমার নিজের কাজের ব্যাপারে তুমি অনেক সিরিয়াস ছিলে। এত বড় ডিরেক্টর, এত বড় প্রজেক্ট, এই কাজ কি তোমার কাছে দ্বিতীয়বার আসবে? তুমি কি জানো সেদিন মিটিং এ আমি কত কষ্ট করে ডিরেক্টরকে কনভিন্স করেছি, আর সে এখন রিড রুলটা তোমাকেই দিতে চায়। জিন এবার সবকিছুর জন্য ম্যানেজারের কাছে ক্ষমা চায় আর বলে এরপর থেকে সে প্রফেশনাল ভাবেই কাজ করবে, একদমই ভুল হবে না। এর পরের সিনে দেখা যায় জিন কথায় কথায় টিয়ানকে সবটা বলে দেয় যে সেদিন তোমার জন্য আমার সাথে এই প্রবলেম হয়েছে, এই জন্য 2-3 দিন ধরে আমি কোনো কাজই পাচ্ছিলাম না, ম্যানেজার আমাকে কাজই করতে দেয়নি। টিয়ান বলে, এখন তো সব ঠিক আছে, তুমি কি আমার সাথে বাইরে আউটিং এ যাবে? টিয়ান জিনকে তার সাথে বাচ্চা বন্ধুদের সেন্টারে যেতে বলে, জিনও রাজি হয়ে যায়। এবার টিয়ান তার বন্ধু শিয়াকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে যাবে? যেহেতু এখন শিয়া জিনের অফিসেই কাজ করে, সুতরাং এই সময় শিয়ার কাছে ম্যানেজার ছিল। সে সবকিছু শুনে ভাবে তারা আবারও ডেটে যাচ্ছে, কিন্তু আমি তাদের সব প্ল্যান নষ্ট করে দিব। তারপর ম্যানেজার তার অ্যাসিস্ট্যান্টকে টিয়ানার জিনের কাছে পাঠায় আর তাদের দুজনের ছবি তুলতে বলে। এখানে এসে জিন টিয়ানকে তার মনের অনেক কথাই বলে, যে বাবা আমাকে কিভাবে ডক্টর বানাতে চেয়েছিল, আর সে আমাকে না বলেই আমার অ্যাডমিশন মেডিকেল কলেজে করিয়ে দিয়েছিল। আমার নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও আমি 1 বছর সেখানে স্টাডি করেছি, তারপর আমি সবকিছু ছেড়ে দেই। তখন থেকে ম্যানেজার আমার হাত ধরে, আমি 7 বছর ধরে তাকে চিনি। ওই আমাকে মিউজিক ইন্ডাস্ট্রিতে ইন্ট্রোডিউস করিয়েছে। আমি এ পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র নিং এর জন্য, মানে ম্যানেজারের জন্য আর কি, আর ম্যানেজারের নামই ছিল নিং। অন্যদিকে টিয়ানকে দেখা যায় আজ সে তার ডগকে ওয়ার্ক করাতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়ে যায়। এদিকে অফিসে জিন আর ম্যানেজারের মধ্যে কোনো একটা কাজ নিয়ে আবারও কথা কাটাকাটি হয়, এই কারণে জিন উঠে চলে যায়। নিংও তার সাথে সাথে উঠে যায়, কিন্তু পরক্ষণেই সে ঘুরে পড়ে যায়। এই কারণে জিন তাড়াহুড়া করে তাকে হসপিটালে নিয়ে যায়। এখানে এসে তারা জানতে পারে নিং অনেকদিন থেকেই গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত, কিন্তু সে তার রোগের ব্যাপারে কাউকেই বলেনি। এসব শুনে জিন তো তার জন্য চিন্তা করতে থাকে আর তার সাথে হসপিটালে রাত কাটায়। তারপর আমরা টিয়ানকে দেখি সে জিনের জন্য অনেক রাত পর্যন্ত ওয়েট করে, কিন্তু সে বাসায় আসে না। পরের দিন সকালে টিয়ান উঠে দেখে জিন কিচেনে দাঁড়িয়ে স্যুপ রেডি করছে। টিয়ান জিজ্ঞাসা করে জানতে পারে নিং অসুস্থ আর এগুলো সে তার জন্যই বানাচ্ছে। এটা দেখে টিয়ান একটু হতাশ হয়, কিন্তু তারপরও সে জিনের সাথে নিংকে দেখার জন্য চলে যায়। এখানে এসে সে দেখে যেভাবে জিন নিং এর কেয়ার করছিল, ঠিক একইভাবে হসপিটালে থাকার সময় জিন তারও খেয়াল রেখেছে। এর মানে হলো জিনের কাছে সে স্পেশাল কেউ নয়, বরং তার চেয়ে নিংই বেশি জিনের কাছে স্পেশাল। আর এখানে তার এটাও মনে হয় যে আমার কি বা যোগ্যতা আছে যে আমি জিনের জীবনে যাব? আমার কোনো অধিকারই নেই তার জীবনে যাওয়ার, আমি তো শুধুমাত্র তার কন্ট্রাক্ট ওয়াইফ। কিছুদিন পরই তার লাইফ থেকে বেরিয়ে যেতে হবে, তারপর হয়তো শিয়ার নিং এক হয়ে যাবে। এদিকে নিং তো অনেক খুশি ছিল, কারণ সে বুঝতে পারছিল যে টিয়ান অনেক জেলাস হচ্ছে। জিনও নোটিস করে যে টিয়ানের মুডটা অনেক খারাপ, এই জন্য জিন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার আর ম্যানেজারের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই যেমনটা সে ভাবছে। তারা তো শুধুমাত্র ম্যানেজার আর আইডল হিসেবেই কাজ করে। কিন্তু টিয়ান এসবের কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, এবার হসপিটালে টিয়ানের সাথে ডক্টর ইউনেরও দেখা হয়ে যায়। সে নোটিস করে টিয়ানের পায়ে অনেক ব্যথা লেগে আছে, এই কারণে সে তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর তাকে একটু স্যাড দেখে নিজের সাথে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলে। টিয়ানও তার সাথে চলে যায়, কারণ সে জিনকে ভুলতে চায়।
যাই হোক, এবার টিয়ান ডক্টরের সাথে এই জায়গাটা দেখতে আসে। এখানে তারা দুজন অনেক ড্রিঙ্ক করে, কিন্তু টিয়ান একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। সে বাসায় ফেরার পর পুরো ড্রাঙ্ক ছিল, আর ইউনও তার সাথেই ছিল। এসব দেখে জিন তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি তাকে এত ড্রিঙ্ক করতে কেন দিলে? ইউন বলে, তুমি হয়তো দেখোনি তার পায়ে কতটা চোট লেগেছে, তার খেয়াল তো তুমি একদমই রাখো না। আর এবার জিন এসে টিয়ানকেও বলে, তুমি কিভাবে অন্য একটা ছেলের সাথে ড্রিঙ্ক করতে পারো? টিয়ান রেগে গিয়ে বলে, আমি তো তাও ড্রিঙ্ক করে ঘরে ফিরেছি, তুমি তো পুরো রাতই নিংয়ের সাথে কাটিয়েছো তার কেয়ার করার জন্য। আমি কি তখন তোমাকে কিছু বলেছি? তুমি কি ভুলে গিয়েছো যে আমরা কন্ট্রাক্ট কাপল? আর এবার জিন তার মুখে এইসব শুনে অনেকটা রেগে তার রুমে চলে যায়। এই বিষয়টা নিয়ে এবার তারা দুজনে অনেক আপসেট হয়ে যায়। পরের দিন টিয়ান কিছুদিনের জন্য ঘর ছেড়ে চলে যায়। টিয়ান একটি চিরকুট লিখে যায় যে আমি কিছুদিনের জন্য শিয়ার কাছে থাকবো। তারপর সে শিয়ার সাথেই থাকতো আর তার কাছে হেল্প করত। এখানে কিছু লোক তার ফটোও তুলে নেয় আর সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করে বলে মনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে। এদিকে নিংও এটা দেখে আর মনে মনে অনেক খুশি হয়। তারপর ম্যানেজার চালাকি করে টিয়ানের সব থেকে ফুড অর্ডার করে। যখন টিয়ান সেগুলো ডেলিভারি করতে আসে, সেখানে নিং মিডিয়ার লোকজনকেও ডেকেছিল। এখানে ম্যানেজার টিয়ানের একটা ফটো নিয়ে নেয় আর সবাইকে দেখিয়ে বলে টিয়ান একজন কেয়ারিং ওয়াইফ, সে তার হাজব্যান্ড আর স্টাফদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। তারপর সে টিয়ানকে সাইডে নিয়ে যায় আর তাকে মনে করিয়ে দেয় যে তুমি যতক্ষণ পর্যন্ত এই কন্ট্রাক্টে আছো ততক্ষণ ওয়াইফের ডিউটি পালন করা তোমার দায়িত্ব। কিছুক্ষণ পর জিন যখন এখানে আসে তখন সে টিয়ানকে দেখে তাকে অনেক রিকোয়েস্ট করে বলে যেন বাসায় ফিরে আসে। এবার টিয়ানও তার কথা মেনে নেয় আর সে বাড়িতে ফিরে আসে। এখানে জিন তার জন্য অনেক স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। সে বলে 6 মাসের মধ্যে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। টিয়ান ভাবে জিন হয়তো তাকে ডিভোর্সের কথা বলতে যাচ্ছে। এই কারণে সে মনে মনে ঠিক করে আমি তার সাথে যত সময় কাটাবো তাকে ছাড়া আমার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে। এই কারণে সে জিনকে বলে আমরা এখনো কিন্তু আমাদের বিয়ে শেষ করতে পারি। এইটা শুনে জিনের মাথা তো খারাপ হয়ে যায়। সে বলে আমি তোমার থেকে ডিভোর্স নিব না। এই বলে সে রাগ দেখিয়ে চলে যায়। তারপরেই দিন জিন টিয়ান আর ইউনকে একসাথে সে মিউজিক স্টোর থেকে বের হতে দেখে ফেলে। এখান থেকে তার সন্দেহ হয় যে ডক্টর ইউনের জন্যই হয়তো টিয়ান তার কাছ থেকে মুক্তি চায়, এই জন্যই সে ডিভোর্সের কথা বলেছে। কিন্তু বিষয়টা কিন্তু আসলে এরকম ছিলই না। যাই হোক, তারপর বাসায় এসে টিয়ান জিনের জন্য মুনকেক বানিয়ে বসেছিল, কারণ মিড অটাম ফেস্টিভ্যাল আসতে চলেছে। কিন্তু জিন তার কাছে এসে বলে আমি তোমার কালকের কথা শুনে বুঝতে পেরেছি আমরা ডিভোর্স করে নিলেই ভালো হবে। টিয়ান বলে এই ফেস্টিভ্যালটা হয়ে যাক, তারপর আমরা ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এবার তারা জিনের বাড়িতে আসে। এখানে তার বাবা মা তো তাদের থেকে ডিমান্ড করছিল যে তারা কবে তাদেরকে গুড নিউজ দিবে, মানে বেবি নিবে। এটা শুনে টিয়ান তো একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় আর মনে মনে বলে তারা ডিভোর্স করতে যাচ্ছে। তারপর তার শাশুড়ি তাকে একটা গিফট দেয় আর সেটা ছিল একটা ব্রেসলাইট, যেটা কিনা তাদের বংশের একটা ঐতিহ্য ছিল। টিয়ান যতই জিন আর তার ফ্যামিলি থেকে দূরত্ব রাখতে চাইছিল, সে ততই তাদের সাথে ইমোশনালি আরো বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছিল। অন্যদিকে জিনের অবস্থা কিন্তু একই ছিল। সে ডিভোর্সের কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। তবে এখন জিন যেহেতু তাদের বাড়িতে ছিল, তাই তাদেরকে একটা রুমেই থাকতে হবে, এমনকি একই বিছানায়। কিন্তু এখানে কেউ ঘুমাতে পারছিল না। যাই হোক, এর পরের সিনে দেখি টিয়ান আজকাল একটা মিউজিক টিচারের কাছে মিউজিক শিখতে শুরু করে দিয়েছে, আর এটা ডক্টর ইউন তাকে রেকমেন্ড করেছিল। টিয়ান তার স্বপ্ন পূরণ হতে দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে জিনও একজন ডিরেক্টরকে নিজের ওয়াইফের মিউজিক কম্পোজিং দেখাচ্ছিল, কিন্তু সে বলে তাকে তো আমি আগে থেকেই চিনি আর সে তো আমার স্টুডেন্ট, ওনাকে ডক্টর ইউন আমার কাছে নিয়ে এসেছে। এই কথা শুনে জিনের তো অনেক বেশি খারাপ লাগে। যেটা তার করার কথা ছিল সেটা কিনা ইউন করছে। এদিকে টিয়ান তো ইউনকে ধন্যবাদ দেওয়ার জন্য তার সাথে ডিনারে আসে, কিন্তু এখানে তার হাতে গরম কিছু পড়ে যায়। তাই ইউন দৌড়ে গিয়ে তার হাত ধরে। তখন টিয়ান দেখে ইউনের নিজের হাতও অনেকটা পুড়ে গিয়েছে, কিন্তু তবু সে নিজের চিন্তা না করে টিয়ানের চিন্তাই করতে থাকে। এদিকে নিং তাদের দুজনের একটি ছবি তুলে নেয়। এখানে ইউন টিয়ানকে আবারও তার ছোটবেলার কথা বলে, যে ছোটবেলার আমার একটা বন্ধু ছিল যে আমাকে সবসময় ছেলেদের বুলি করা হাত থেকে বাঁচাতো, আমার অনেক কেয়ার করত, হেল্প করত,
আমাকে সবসময় বলতো সব মানুষই ইউনিক। আসলে ইউন জানতো যে টিয়ানই তার ছোটবেলার বন্ধু, কিন্তু টিয়ানের কিছুই মনে ছিল না। কিন্তু আজ তার কিছুটা সন্দেহ হয় আর ভাবে আমি কি আমার অতীতের কিছু অংশ ভুলে গিয়েছি। এদিকে দেখা যায় জিন তার অপেক্ষা করতে করতে ড্রাং হয়ে গিয়েছে। সে তার ফটো দেখে এটাই ভাবতে লাগে যে যদি আমাদের কখনো ডিভোর্স না হতো তাহলে কতই না ভালো হতো। তারপর টিয়ানও এখানে আসে। জিন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার থেকে ডিভোর্স শুধুমাত্র ইউনের জন্য নিচ্ছ তাই না? টিয়ান বলে, একদমই না। জিন বলে, তাহলে কেন এমনটা চাইছো? আমি তোমার সাথে মজা করি, ঝগড়া করি এজন্য? টিয়ান বলে, সেটাও না, তুমি এত ভেবো না, তুমি ঘুমিয়ে পড়ো। তারপর জিন তার হাত ধরে শুয়ে পড়ে। এদিকে নিং আজ ইউনকে দেখা করার জন্য ডেকেছে। তাকে ডেকে সে ফটোটা দেখায় আর ব্ল্যাকমেল করে বলে আমরা দুজন মিলে কাজ করতে পারি। ইউন বলে, আমি জানি এদের দুজনের বিয়েটা ফেক, কিন্তু তুমিই তো এই বিয়ে করিয়েছিলে, এখন তাদের কেন আলাদা করতে চাইছো? ম্যানেজার বলে, হ্যাঁ সেটা আমি করিয়েছিলাম, কিন্তু এটা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। কিন্তু ইউন তার প্রস্তাবে রাজি হয় না। নিং তখন বলে, আমি আশায় রইলাম, তুমি অবশ্যই একদিন আসবে আমার থেকে সাহায্য নিতে। পরের দিন টিয়ানের কাছে ইউনের কল আসে। সে তার জন্য একটি সারপ্রাইজ রেডি করে রেখেছে। আসলে একটা অ্যালবাম ছিল যেটা টিয়ান অনেকদিন ধরেই খুঁজে বেড়াচ্ছে। সে তাকে সেটা দেওয়ার জন্যই আজকে ডেকেছিল। এখানে এসে টিয়ান তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে একটা মেয়ে তাদের একসাথে ছবি তুলে নেয় আর এই ছবিটা সাশাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে জিন আজ অনেক খুশি ছিল। সে সকাল সকাল সবার সাথে সুন্দরভাবে কথা বলছে, কেননা তার কাছে মনে হচ্ছিল কাল রাতে টিয়ান তার সাথে সুন্দর করে কথা বলেছে, তাকে রিল্যাক্সে তার হাতে শুতেও দিয়েছে, তাই হয়তো তাদের ডিভোর্স হবে না। কিন্তু কিছুক্ষণ পর একটা বোম ফেটে যায়। মানে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটা ভাইরাল হয়ে যায়, যেটা ইউন আর টিয়ানের ছবি ছিল। লোকজন বলছিল টিয়ান তার হাজবেন্ডকে চিট করছে, হয়তো সে লুকিয়ে লুকিয়ে ইউনকে ডেট করছে। জিন এসব দেখে অনেক চিন্তিত হয়। আর রাতে যখন টিয়ান ঘরে আসে তো জিন এই ফটো টিয়ানকে দেখায় আর জিজ্ঞাসা করে, তুমি কি তার সাথে ডেট করছো? শুধু এই ছবিটাই না, আমি নিজেও কিন্তু তোমাদেরকে অনেক জায়গায় একসাথে ঘুরতে দেখেছি। টিয়ান বলে, তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না, আমাদের মধ্যে কোনো কিছু নেই। কিন্তু তবু যখন জিন তার উপর চিল্লায় তখন টিয়ান বলে, আমি যদি তার সাথে সম্পর্কে থাকিও তাহলে তোমার কি সমস্যা? তোমার আর আমার সম্পর্ক তো একটা কন্ট্রাক্টের সম্পর্ক, তাহলে তুমি এত রেগে যাচ্ছ কেন? এই কথা শুনে জিনের তো আরো বেশি রাগ হয়। এই কারণে সে হঠাৎ করে টিয়ানকে জোর করে কিস করে বসে আর বলে, আমার অনেক সমস্যা আছে, কারণ আমি তোমার হাজবেন্ড। কিন্তু টিয়ান এখানে তাকে জোর করে কিস করার কারণে জিনের মুখে সজোরে একটা থাপ্পড় মারে। তারপর থেকে টিয়ানকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ফ্রেন্ড থেকে শুরু করে ইউন, জিন সব জায়গায় তাকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। সে গড় ছেড়ে কোথাও চলে গিয়েছে। এর ফলে জিনের অনেকটাই আফসোস হয়। তার কাছে মনে হচ্ছিল সে না বলে তাকে কিস করার কারণেই হয়তো সে এমনটা করেছে। এদিকে ইউন তাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় পেয়ে যায়। টিয়ানের মনে হয়েছিল এখানে সবার আগে হয়তো জিন আসবে, কিন্তু জিনের আসতে অনেকটা লেট হয়ে যায়। সবার আগে ইউন আসে। যাই হোক, পরের দিন টিয়ান একটি সেফ জায়গায় ছিল। ইউন যখন তার সাথে দেখা করতে আসে তখন টিয়ান বলে, আমাদের কিছুটা দূরত্ব রাখা উচিত, কেননা আমি কারোর জীবনে কোনো সমস্যা তৈরি করতে চাই না। এদিকে জিন তো তাকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল দেওয়ানা। অন্যদিকে নিং জিনের উপর চিল্লায় আর বলে, তুমি আজকাল কাজে একদমই সিরিয়াস না, তোমার কত কলের জবাব আমাকে দিতে হচ্ছে জানো, প্লিজ দায়িত্ববান হও। জিন বলে, এসব দিয়ে আমার কিছুই যায় আসে না। হ্যাঁ, আমরা কন্ট্রাক্টে বিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি তার প্রেমে পড়ে গিয়েছি, তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। এইটা শুনে নিং এর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তারপর সে আর কিছুই বলতে পারে না। এদিকে ইউন নিংকে এক জায়গায় দেখা করার জন্য ডাকে। তার মনে হচ্ছিল যে এই সব কিছু নিংই করিয়েছে, কিন্তু নিং বলে, আমার মাথায় এতটাও খারাপ হয়ে যায়নি যে আমি এসব করতে যাব, এটা হয়তো অন্য কেউ করেছে। আর হ্যাঁ, তুমি আমার উপর সন্দেহ করার চেয়ে নিজের চিন্তা করো, বেশি বেশি সময় টিয়ানের সাথে কাটানোর চেষ্টা করো, কেননা জিন আজকে আমাকে বলেছে যে সে টিয়ানকে ভালোবাসে। তারপর ইউন জিনকে কল করে আর বলে, তুমি কি টিয়ানের সাথে দেখা করতে চাও? সে বলে, হ্যাঁ, কিন্তু তুমি আগে আমাকে ওর সাথে ফোনে কথা বলাও। সে বলে, আমার সাথে এখন সে নেই, যদি তার খোঁজ পেতে চাও তাহলে কাল 9টার সময় আমার সাথে দেখা করো। জিন যখন তার সাথে দেখা করতে আসে
ইউন তাকে বলে, তুমি জানো আমার আর টিয়ানের যে ফটো ভাইরাল হয়েছে সেটা এডিট করা। আমরা দুজন এত ক্লোজ কখনই হইনি। তোমার টিয়ানের উপর ভরসা নেই। তুমি তাকে এতটা হার্ট কিভাবে করতে পারলে? এসব কারণে হয়তো সে বাসা ছেড়ে চলে গিয়েছে। জিন তাকে জিজ্ঞাসা করে, আমি লাস্ট বারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, আমার ওয়াইফ এখন কোথায় আছে সেটা আমাকে জানাও। এটা জানা আমার অধিকার। ইউন তখন বলে, তুমি তো একজন কন্ট্রাক্ট হাজব্যান্ড। আমি তোমাকে আজকের পর থেকে আর কোনোদিনই টিয়ানকে হার্ট করতে দিব না। শুধুমাত্র একটি পেপারে লেখা কন্ট্রাক্ট ছাড়া তোমাদের মধ্যে আর কিছুই নেই। এদিকে জিনেরও সন্দেহ হয় যে এসব কিছু লিক করার পিছনে হয়তো নিং রয়েছে, কেননা সে অনেকবার জিং আর টিয়ানের ব্যাপারে গোয়েন্দাগিরি করত। এই কারণে জিন সরাসরি এসে নিংকে জিজ্ঞাসা করে যে এসব ব্যাপারে নিং কিছু জানে কিনা। নিং বলে, তুমি আমাকে এত বছর ধরে জানো, আমি তোমার কেরিয়ারকে কেন নষ্ট করে দিব? তুমি কিভাবে ভাবলে যে আমি এমনটা করেছি? তুমি সত্যি অনেক বদলে গিয়েছো। যখন থেকে টিয়ান তোমার লাইফে এসেছে তখন থেকে তুমি আর আগের মতো নেই। তারপর জিন তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, আর সেটা অনেকটা এমন ছিল যে আমার নিজের ওয়াইফের উপর পুরো ভরসা আছে। আর এই কঠিন সময়ে যখন পুরো দুনিয়া টিয়ানের ব্যাপারে খারাপ মন্তব্য করছে, তখন আমি আমার ওয়াইফের পাশে আছি। এসব দেখে নিং এর তো অনেক রাগ হয়, কেননা তার কাছে তো ভালোই লাগছিল যে সবাই টিয়ানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। এই সুযোগে সে তাদেরকে আলাদা করতে পারত, কিন্তু এখন সবকিছুই বদলে গিয়েছে শুধুমাত্র জিনের এই স্টেটমেন্টের কারণে। এদিকে টিয়ানো জিনের এসব স্টেটমেন্ট দেখে নেয়, আর সে অনেকটা খুশিও হয়, কিন্তু পাশাপাশি সে অনেকটা কষ্টও পায়, কারণ সে বুঝতে পারছিল না যে তার জিনের সাথে রিলেশনটা আসলে কোন দিকে যাবে। জিন টিয়ানের সাথে কথা বলতে চায়, কিন্তু টিয়ান তার সাথে কোনো কথাই বলতে চায় না। এখানে ইউন মাঝখানে এসে বলে, তুমি তাকে ফোর্স করতে পারো না, তুমি তার রিয়েল হাজবেন্ড না। তারপর জিন টিয়ানের কাছে এসে ক্ষমা চায় আর বলে, ওই সময় তোমাকে আমি ভুল না বুঝে তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল। তারপর টিয়ান সেখান থেকে ভিতরে চলে যায়। এখন টিয়ান তার ফোন তো অফ করে নেয়, কিন্তু পরক্ষণে হঠাৎ অন করে দেখে জিন মেসেজ করেছিল যে তুমি কবে ঘরে ফিরে আসবে, আমি তোমার জন্য ওয়েট করছি। এদিকে নিং আবারও জিনের বাসায় আসে আর বলে, তুমি অনেক ইনরেসপন্সিবল হয়ে গিয়েছো, তোমার কোনো দায়িত্বই নেই। তুমি কি ভুলে গিয়েছো তুমি 7 বছর আগে কি ছিলে? জিন বলে, আমি শুধুমাত্র একজন সিঙ্গার হতে চেয়েছিলাম। আমি যদি একজন আইডল হয়ে থাকি অথবা আমার অনেক ফ্যানও থাকে তাতে কি হয়েছে? তাই বলে কি আমার কোনো নিজের জীবন থাকতে পারে না? স্টেজ ছাড়া কি আমার আর কোনো লাইফ নেই, কোনো ফিলিংস নেই? এসব নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এদিকে টিয়ান ডিসাইড করে সে বাসায় ফিরে আসবে। তারপর সে নিজের বাড়ি ফিরেও আসে, কিন্তু এখানে এসে সে অনেকটা রাগি রাগি হয়ে থাকতো। কিন্তু তারপরও জিন অনেক খুশি ছিল এই ভেবে যে টিয়ান তো অ্যাটলিস্ট বাসায় ফিরে এসেছে। অন্যদিকে জিনের অ্যাসিস্ট্যান্ট থাইকে শাসা তার নিজের একটা ছবি তুলে দিতে বলে, আর সেখানে সে তার গ্যালারিতে সে ছবিটা দেখে নেয় যেটা কিনা ওই দিন ওই মেয়েটা তাকে পাঠিয়েছিল। আর এই ছবিটা যে শাসাই ভাইরাল করেছে এটা এখানে সে বুঝে যায়। এখন শাসা ফেসে যায়, তো সে টিয়ানার জিনের সামনে এসে কনফেন্স করে যে আমি টিয়ানের উপর অনেক জেলাস ছিলাম, এই জন্য আমি তাকে বদনাম করতে চেয়েছিলাম, কারণ আমি নিজে জিনকে লাইক করি। আর এখানে জিনও বুঝতে পারে যে এইসবের পিছনে নিংয়ের কোনো হাতই ছিল না। যাই হোক, জিনাস এক নতুন গানের উপর কাজ করছে। এই গানের লিরিক্স টিয়ান লিখেছিল। কিছুদিন পর জিনের একটি কনসার্টও ছিল, আর সেটা তার জন্য অনেক স্পেশাল ছিল। টিয়ান তার কাছে কনসার্টের কিছু টিকিট চায়, সেগুলো সে তাকে দিয়ে দেয়, কিন্তু টিয়ান তার কাছে একটি এক্সট্রা টিকিট চায় যেটা ভিআইপি ফার্স্ট সিটের টিকিট ছিল, কিন্তু জিন সেটা দেয় না। সে বলে, এটা আমার বাবার জন্য, কিন্তু আমি জানি বাবা এখানে কখনই আসবে না। টিয়ান বলে, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর সে জিনের বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে যায়, কিন্তু এখানে জিনের বাবা ছিল না। তবে ডক্টর ইউনের সাথে তার দেখা হয়ে যায়। ইউন তাকে বলে, আজকের দিন কিছুটা স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। এটা শুনে টিয়ান অনেকটা খুশি হয় আর তার জন্য কেক নিয়ে আসে। ইউন বলে, আমি আমার ছোটবেলার বন্ধুকে এখনো অনেক মিস করি, আর হ্যাঁ, পরশুদিন আমি তার জন্য সমুদ্রের পাড়ে অপেক্ষায় থাকবো। আমার মনে হয় সে আমার সাথে এসে দেখা করবে। টিয়ান এখনো জানতো না তার ছোটবেলার বন্ধু টিয়ান নিজেই। পাশাপাশি পরশুদিন এই জন্য ইম্পর্টেন্ট ছিল কারণ সেদিন জিনের কনসার্টও ছিল। এদিকে আমাদের লিনকে দেখানো হয়। লিন সে মুভি থেকে জিনের নাম বের করে নিজের নাম দিতে চাইছিল, কিন্তু ডিরেক্টর মানা করে দেয়। তখন লিনের মাথায় একটি আইডিয়া আসে। সে ভাবে, আমি জিনকে কোনো স্ক্যান্ডালে ফাঁসিয়ে তাকে মুভির কাস্ট থেকে সরিয়ে দিব।
এই জন্য সে ম্যানেজার নিং এর অফিসে একজনকে গোয়েন্দা বানিয়ে পাঠিয়ে দেয়, যে তার অফিসে তল্লাশি নেয়। আর এখানে সে জিনের কন্ট্রাক্ট বিয়ের ব্যাপারটা পেয়ে যায়। এবার সে সেগুলোর ছবি তুলে নেয় আর লিনের কাছে পাঠিয়ে দেয়। এদিকে টিয়ান ডক্টর ইউনের অফিসে যায় আর এখানে সে একটা ট্যাপ পায়। এটা সেই অডিও ট্যাপ ছিল যেটাতে তাদের ছোটবেলার স্মৃতি বিজড়িত সং ছিল। আর এবার গান শুনে তার মনে পড়ে যায় যে ইউনের ছোটবেলার বন্ধু আর কেউ নয় বরং সে নিজেই, কিন্তু সে এসব ভুলে গিয়েছিল। এখন ইউন সমুদ্রের পাড়ে তার জন্য ওয়েট করছিল, কিন্তু টিয়ান সেখানে যায় না, কেননা তার লাইফে এর চেয়ে ইম্পর্টেন্ট একজন ছিল যাকে সে এতদিনে নিজের হৃদয়টা দিয়ে দিয়েছিল, আর সেটা ছিল জিন। আর আজকে জিনেরও কনসার্ট ছিল, এই কারণে টিয়ান ইউনের কাছে না গিয়ে জিনের কনসার্ট দেখতে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে ট্রাফিক জ্যামে ফেসে যায়, এই কারণে সে সেখানে পৌঁছাতে পারেনি। তবে পুরো কনসার্ট সে টিভিতে লাইভ দেখে। এদিকে বাবা অনেকক্ষণ হলো সে কনসার্টে পৌঁছে গিয়েছে, আর গার্ড যখন জানতে পারে যে ইনি হলেন জিনের বাবা, সে তো তাকে অনেক সম্মানের সাথে ফার্স্ট সিটে বসিয়ে দেয়। আর বাবা এবার টিনেজ মেয়েদের মাঝখানে বসে তাদের মতো নিজের ছেলের কনসার্ট এনজয় করে। এখানে জিন সেই গানটা গায় যেটা বাবার ভালোবাসা নিয়ে লেখা ছিল, আর এটা টিয়ান লিখেছিল। এই গানটা শুনে বাবার কাছে নিজেকে অনেক স্পেশাল ফিল হয়। এদিকে টিয়ান যখন এই গানটা টিভিতে দেখছিল তখন তারও নিজের বাবার কথা অনেক মনে পড়ে, আর নিজের বাবার কথা মনে করে সে এই গানটা লিখেছিল। এদিকে কনসার্টের মাঝখানে জিনের নজর পড়ে তার বাবার উপর। আজ সে খালি সিটটার মধ্যে তার বাবা বসে আছে, এই কারণে সে অনেকটা ইমোশনাল হয়ে তার চোখে পানি চলে আসে। তার অনেক বছরের স্বপ্ন আজ পূরণ হয়ে গিয়েছে। তারপর যখন সে বাসায় আসে তখন তো টিয়ানের উপর সে অনেক রেগেছিল, কারণ সে আজকে তার কনসার্ট দেখতে যায়নি। তবে টিয়ান তখন তাকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি যাওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটা শোনার পর জিনও তাকে মাফ করে দেয়। তারপর জিন তাকে সেই রেকর্ডারটা যেটা খারাপ হয়ে গিয়েছিল সেটা তাকে ফেরত দিয়ে দেয়। অন্যদিকে ইউনকে দেখা যায় সে আজকে তার ছোটবেলার এ ভালোবাসার চ্যাপ্টার শেষ করে সমুদ্রের পাড় ছেড়ে উঠে চলে যায়। এদিকে লিন ম্যানেজারের কাছে এসে বলে, তুমি যে রুলটা জিনকে দিচ্ছ সেটা আমার চাই, না হয় আমি তার ফেক বিয়েটা মিডিয়াতে পাবলিক করে দিব। এটা শুনে নিং তো চিন্তায় পড়ে যায়। তার সন্দেহ হতে থাকে যে অফিসে কেউ আছে যে কিনা লিনের হয়ে কাজ করে। অন্যদিকে টিয়ান আজকে তার মিউজিক টিচারের কাছে যায়। এখানে সে বড় একটা সুসংবাদ পায়, আর সেটা হলো এবার জিন তার লেখা যে গানটা গিয়েছে সেটা ডিরেক্টর গুয়ানের আপকামিং মুভিতে গাওয়া হবে। এই কথা শুনে টিয়ান তো মহা খুশি, কারণ এই মুভির হিরো তো জিনই হবে। এখন তারা এ নিয়ে একটি মিটিং করে, আর সিঙ্গার কম্পোজার দুজনই একসাথে বসেছিল। এখানে একটি গ্রুপ ফটো নিয়ে তারা মিডিয়াতে পোস্ট করে দেয়। জিনও অনেক খুশি ছিল যে তার আপকামিং মুভিতে টিয়ানের গান থাকবে। তারপর সে তাকে একটি পাজল দেয়। আসলে এই পাজলের পিছনে তার ভালোবাসার কথা লেখা ছিল, কিন্তু এই পাজলটা টিয়ান সলভ করার আগেই তার ডগ এসে সে পাজলটা পেয়ে যায়। বাস এটা দেখে জিনের তো একদম মন খারাপ হয়ে যায়। অন্যদিকে ম্যানেজার নিং কিছু ট্র্যাপ বিছিয়েছিল, আর সবকিছু সেই মেয়েটার সামনে বলার চেষ্টা করে যার উপর তার সন্দেহ ছিল। আর সে মেয়ে আবারও তার অফিসে তল্লাশি নেওয়ার জন্য আসে। এবার চান্দু ধরা খেয়ে যায়। এদিকে টিয়ান আর জিন দুজন আজ একটা জায়গায় গিয়েছে। এখানে জিন তাকে সারপ্রাইজ দিয়ে বলে, আসলে আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে থাকতে থাকতে আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি এটা আমি নিজেও জানি না। তুমি কি আমাকে লাইক করো? এই কথার জবাবে টিয়ান তো কিছুই বলে না, কিন্তু পরক্ষণে সে জিনের কপালে কিস করে দেয়, অর্থাৎ সেও জিনকে পছন্দ করে। এবার তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এদিকে ম্যানেজার নিং লিনের সাথে ডিল করার অনেক চেষ্টা করে, কিন্তু লিনার তার কথা মানে না। তারা জিনের ফেক বিয়ের কপিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। অন্যদিকে জিনের পরিবার সবাই তো এই নিউজটা দেখে জিন আর টিয়ানের সাথে কথা বলতে আসে, আর এদের কাছে জানতে চায় এসব কি সত্যি নাকি মিডিয়াতে মিথ্যা প্রচার হচ্ছে। আজকে তারা সব সত্যি পরিবারের সবাইকে বলে দেয়। এখানে তারা বলে, আমরা শুরুতে যদিও একটা কন্ট্রাক্ট নিয়ে সম্পর্ক শুরু করেছিলাম,
কিন্তু এখন আমরা একে অপরকে ভালোবাসি। তাদের ফ্যামিলি বলে যদি এটা সত্যি হয় তাহলে কোনো ব্যাপার না, প্রথমে না হোক, এখন তোমরা দুজন অফিসিয়ালি বিয়ে করতে পারবে। আসলে জিনের ফ্যামিলির সবাই অনেক ভালো ছিল, আর টিয়ানো এরকম ভালো একটা ফ্যামিলি পেয়ে অনেক খুশি ছিল। এখন ফ্যামিলির প্রবলেম তো সলভ হয়েছে, কিন্তু সমস্যা ছিল জিনের এজেন্সিকে নিয়ে। জিনের এজেন্সি জিনকে বলে তুমি সব অভিযোগ টিয়ানের উপর দিয়ে দাও যে সে তোমাকে বাধ্য করেছিল এসব করতে, এতে করে তুমি লোকজনের সহানুভূতিও পাবে আর সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। এদিকে ম্যানেজার নিংও টিয়ানকে এসে এসব কথা বলে আর বলে তুমি কি চাও তুমি যাকে ভালোবাসো তার ক্যারিয়ার বাদ হয়ে যাক? তুমি সব অভিযোগ নিজের উপর নিয়ে নাও আর তার লাইফ থেকে চলে যাও। টিয়ানো ম্যানেজারের কথা মেনে নেয়, কিন্তু জিন মানে না। সে বলে আমার বদনাম হলে হোক, কিন্তু আমি টিয়ানকে অভিযোগ করতে পারবো না, কেননা টিয়ানো তো একজন মিউজিক কম্পোজার হতে চায়, তার ক্যারিয়ার তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এই কথা সে নিংকেও এসে বলে। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায়। নিং বলে তুমি এটা ভুলে যেও না, এই দুনিয়াটা কিন্তু এতটাও সহজ না, 2 বছর পর সবাই তোমাকে ভুলে যাবে, যেখানে তুমি দাঁড়িয়েছো সেখানে আরো 10 জন এসে দাঁড়াবে। যাই হোক, এবার টিয়ানার জিন একসাথে হয়। তারা দুজন অনেক টেনশনে ছিল, কিন্তু তবু নর্মাল বিহেভিয়ার করার চেষ্টা করে। টিয়ান তাকে বলে যে সে এই শর্ত মেনে নিয়েছে, এই শেষ দিনটা তার সাথে অনেক ভালোভাবে এনজয় করে। পরের দিন যখন জিন ঘুম থেকে উঠে, সে টিয়ানকে কোথাও দেখতে পায় না। সে ভাবে টিয়ান হয়তো তার বন্ধুর কাছে গিয়েছে। তারপর সে এজেন্সিতে যায়। এখানে মিডিয়ার সামনে তার যা মনে আসে সবটাই বলে দেয়। আপনাদের আমি মিথ্যা বলেছিলাম, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই, কিন্তু সত্যটা হলো এখন আমি আসলেই টিয়ানকে অনেক ভালোবাসি। আমাদের বিয়ে হয়েছিল একটা বাড়ির জন্য, কিন্তু কখন যে এটা ট্রু লাভে বদলে যায় সেটা আমি নিজেও জানি না। আমি এই এজেন্সিকে কুইট করার জন্য রাজি। এদিকে লিনো এটা দেখে আর তার কাছে মনে হয় সে এই গেমটা জিতার বদলে হেরে গিয়েছে, কারণ এসব শোনার পরও সবাই এখনো পর্যন্ত জিনকে সাপোর্ট করছিল। এদিকে জিন বাসায় এসে একটি চিঠি পায়, যেটা টিয়ান তার জন্য রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল আমি চাই না তুমি আমার জন্য তোমার কেরিয়ার ছেড়ে দাও। জিন তো এটা দেখে অনেক বেশি হতাশ হয়ে যায়, আর তার মনে হয় সে সবকিছুই হারিয়ে ফেলেছে। তার সবকিছু তো টিয়ান ছিল, যে এখন তার লাইফ থেকে চলে গিয়েছে। এভাবে একটা বছর কেটে যায়। এতদিনও টিয়ান তার সাথে কোনো যোগাযোগ করেনি। এদিকে জিন এতদিন পর ডিসাইড করে সে তো আগের এজেন্সির সাথে কাজ করে না, কিন্তু সে মিউজিকে কামব্যাক করবে। আর এখানে ম্যানেজার নিং আসে তাকে বেস্ট উইশ দেওয়ার জন্য। নিংও এখন নিজের একজন বয়ফ্রেন্ড বানিয়ে নেয়, সে মুভ অন করে নেয়। অন্যদিকে ইউনকে দেখানো হয় সেও এখন টিয়ানকে ভুলে নিজের লাইফে এগিয়ে যেতে থাকে। তার এখন একটা গার্লফ্রেন্ডও হয়ে গিয়েছে। তারপর সে একদিন ফুলের দোকানে যায়, আর সেখানে সে হঠাৎ টিয়ানকে দেখতে পায়। সে তাকে দেখে অনেক খুশি হয়। এখানে টিয়ান জানতে পারে যে ইউনের একটা গার্লফ্রেন্ড আছে, আর সে নিজের এই সব থেকে তাকে একটি বুকেও দিয়ে দেয়। এখানে ইউন টিয়ানের সাথে কথা বলে জানতে পারে টিয়ান এখনো গান লিখে। তারপর ইউন জিনের সাথে দেখা করতে আসে আর বলে কেউ একজন তোমার জন্য ওয়েট করছে। এই বলে সে ফুলের শপের কার্ডটা তাকে দিয়ে দেয়। এটা দেখে জিন বুঝতে পারে সেখানে টিয়ান রয়েছে। সে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। এটা সেই জায়গা যেখানে সে আর টিয়ান দুজন হানিমুনে গিয়েছিল। এখানে এসে জিন তো টিয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়, আর তারা একে অপরকে দেখে জড়িয়ে ধরে। তারপর টিয়ান তাকে বলে তুমি তো দেখি আগের মতোই আছো। জিন বলে তোমার হাজবেন্ড আসলে অনেক বেশি স্মার্ট, এই কারণে একদমই বদলায়নি। টিয়ান বলে তুমি আমার হাজবেন্ড না। তারপর জিন তার সামনে হাঁটু গেড়ে বসে একটি রিং বের করে আর তাকে সুন্দর করে প্রপোজাল করে। পাশে তাদের প্রথম দেখা হওয়ার সময়ের একটা বড় ফটোও ছিল। এসব অনেকটা স্পেশাল ছিল। তারপর তারা গিয়ে তাদের ম্যারেজ রেজিস্টার করে নেয়। এখন তারা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়। তারপর তাদের যে ওয়েডিং অনুষ্ঠান হয় সেটার ড্রেস এবার আর নিং নয়, বরং টিয়ান নিজেই সিলেক্ট করে। তারপর আমাদের তাদের দুজনকে বর আর বউয়ের রূপে দেখানো হয়। এখানে তাদের ওয়েডিং ফটোশুট হচ্ছিল। জিন আবারও মিউজিকে জয়েন হয়, আর সে প্রথম যে গান গায় সেটার নাম ছিল মিডসামার ইজ ফুল অফ লাভ, আর এই সং তার ওয়াইফ টিয়ানি লিখেছিল। এই গানটা এখন অনেক হিট হয়ে যায়। সাথে টিয়ানার জিনও আবার সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে, আর তাদের সাফল্য দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়।